দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছিল। গাড়িতে বাজতে থাকা মিউজিক জঙ্গলের দূর দূরান্তে শান্তি বিনষ্ট করছিল। মেয়েটাও গান গাইতে গাইতে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখে একটি বৃদ্ধ মহিলা তার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যাকে বাঁচানোর জন্য মেয়েটা ব্রেক মারে, কিন্তু গাড়ির ব্রেক আগেই ফেল হয়ে গিয়েছিল। মেয়েটা গাড়ি সামলানোর অনেক চেষ্টা করে, কিন্তু গাড়ি তো কোনো একটা সাপের মতো উল্টো আলোর ভাবে রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তার এক পাশে গভীর খাদ, আরেক পাশে ছিল ঘন জঙ্গল, যার মানে হচ্ছে দুই দিকেই মৃত্যু। যখন ওই মেয়েটা নিজের মৃত্যু পুরোপুরি দেখতে পায়, তখন গাড়ির দরজা খুলে লাফ মারে। গাড়িটি সোজা খাদে গিয়ে পড়ে। গাড়িটাকে এভাবে নাস্তানাবুদ হতে দেখে মেয়েটির রূহ কেঁপে ওঠে। প্রথমে মেয়েটি নিজেকে বিশ্বাস করায় যে সে এখনো বেঁচে আছে। তারপর নিজেকে কন্ট্রোল করে মেয়েটি তার পকেট থেকে ফোন বের করে কারো সাথে কথা বলতে শুরু করে। কোথায় তুমি? তুমি জানো আমি এখন মরতে মরতে বেঁচেছি। আমি এখন আর কিছু শুনতে চাই না। তুমি জলদি আসো আর আমাকে নিয়ে যাও। আমি এই জঙ্গলে ভীষণ ভয় পাচ্ছি। মেয়েটির কথা শুনে রোহান মুচকি হেসে বলে, আরে তোমার জানেমান তো শুধু আমি, এখন অন্য কেউ কিভাবে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেবে? হ্যাঁ, নট সো ফানি রোহান। তুমি জানো না আমি কিছুক্ষণ আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, আর তুমি এখনো রোমান্স নিয়ে পড়ে আছো। কুমুদের কথা শুনে রোহানও তার অবস্থা অনুমান করে নেয়। এটা শুনে রোহান তৎক্ষণাৎ কুমুদকে সামলানোর জন্য বলে, কুমুদ, আমি রাস্তাতেই আছি, তুমি কোনো চিন্তা করো না। এখন তুমি নিজেই রেগে গাড়ি খারাপ করে চলে গিয়েছিলে, এতে আমার কি দোষ? জানি না কে তোমাকে এই আর্মি অফিসারদের লাইফ নিয়ে ডকুমেন্টারি লেখার আইডিয়া দিয়েছে। একদম পুরোপুরি পাগল করে দিয়েছে তোমাকে এটার জন্য। রোহানের এ কথা শুনে কুমুদ বলে, আমি জানতাম তুমি ভুলে যাবে। আমি এই ফিল্ম ছাড়াও তোমাকে আরো একটি কথা বলেছিলাম, যেটার কথা তুমি একবারও বললে না। কুমুদ, মনে আছে আমার, তুমি আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছো। এখন সেটা কি তা তো আমি ওখানে গিয়ে জানতে পারবো। ব্যাস, তুমি কষ্ট করে আস্তে আস্তে ক্যাম্পের দিকে আসতে থাকো। আমি তোমাকে রাস্তাতেই হয়তো পেয়ে যাব। আর ভয় পেও না, ওটা তো আর্মিদের এলাকা। কুমুদ রোহানের সাথে কথা বলতে বলতে পায়ে হেঁটেই এ রাস্তা দিয়ে যাচ্ছিল। কিছুটা দূরে যেতে হঠাৎ তার আশেপাশে ওই বুড়ি মহিলাটার ছায়া ঘুরতে শুরু করে, যার কারণে সে মরতে মরতে বেঁচেছিল। সেই কালো ছায়া এখন কুমুদের গলা চেপে ধরে তার শ্বাস আটকে ফেলেছিল। তার শরীরে আঁচড় কাটছিল, যার জন্য কুমুদ নিজেই রক্তেই ভিজে গিয়েছিল। কেউ আছো? কেউ তো আমার সাহায্য করো। জানি না আমার কি হয়ে গিয়েছে, আর এটা কি এমন জিনিস যেটা আমার আশেপাশে ঘুরছে, আমাকে মারার চেষ্টা করছে। কেউ তো আমাকে সাহায্য করো। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছো? এই এক মুহূর্ত আগে যে কুমুদ হাসতে হাসতে রোমানের সাথে কথা বলছিল, সেই কুমুদ এখন তার প্রাণ বাঁচানোর জন্য ছটফট করছিল। সেই বৃদ্ধ মহিলা কালো ছায়া কুমুদকে মাঝ আকাশে নিয়ে যায়। কুমুদ এখন আকাশের এতটাই উপরে চলে গিয়েছিল যে পুরো জঙ্গল আর খাদে তার পুড়তে থাকা গাড়িটাকেও খুব সহজে দেখতে পাচ্ছিল। কুমুদ বুঝতে পেরে গিয়েছিল হয়তো সে এখন আর বাঁচবে না। কুমুদ যখন তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল, তখনই সে কারো ডাক শুনতে পায়। কে কে এইভাবে চিৎকার করছে? আমি বলছি সামনে এসো। আকাশের উপরে থাকা কুমুদ তার মৃত্যুকে স্মরণ করছিল। হঠাৎ এই আওয়াজ শুনে কুমুদ সাহস জুটিয়ে বলে, এখানে উপরে তাকান, আমি উপরে আছি। এই বৃদ্ধ মহিলার ছায়া আমাকে মারার চেষ্টা করছে। আমি মরতে চাই না। আমার ভেতরে বড় হয়ে ওঠা ছোট প্রাণটাকে আমি এই পৃথিবীতে দেখাতে চাই। প্লিজ আমাকে সাহায্য করুন। ব্যথায় কাতরাতে থাকা কুমুদ চিৎকার করে করে কাঁদছিল, আর ওই ব্যক্তিটিকে সাহায্যের জন্য ডাকছিল। কুমুদের কথা শুনে ওই ব্যক্তি নিচে পড়ে থাকা একটি কাঠ উঠায়, তারপর তার উপরে একটি রুমাল বেঁধে সেটাকে মশালের মতো জ্বালায়। তারপর সেটাকে কুমুদের দিকে ছুঁড়ে মারে। মশাল কুমুদের পাশ কাটিয়ে চলে যায়, যার কারণে তার আশেপাশে ঘুরতে থাকা সেই বুড়ি মহিলার ছায়া কুমুদের থেকে দূরে সরে যায়। পরক্ষণে কুমুদ এক ধাক্কায় জঙ্গলের ঘাসের উপর পড়ে যায়। ম্যাডাম জি, ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? সেই ব্যক্তি অন্ধকারের মধ্যে জঙ্গলের ঝোপঝাড়ের ভেতর কুমুদকে খুঁজতে শুরু করে। সেই ব্যক্তি কুমুদকে অনেক খুঁজে। এমনটা কিভাবে হতে পারে? সে তো উপর থেকে এখানেই পড়েছিল, কিন্তু এক মুহূর্তের মধ্যেই কোথায় গায়েব হয়ে গেল? এই ব্যক্তি যখন
এই কথাগুলো বলছিল তখনই সে দূর জঙ্গলে দুটি চমকানো চোখ দেখতে পায়। সেটা দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল সে একজন মানুষই ছিল, যে এই দুইজনের উপর নজর রাখছিল। এই জিজ্ঞাসা নিয়ে যখন ওই ব্যক্তি জঙ্গলের ওই চোখের পিছু করতে যাবে, তখনই সে কুমুদের ব্যথার আর্তনাদ শুনতে পায়। সেই ব্যক্তি যখন ওই আওয়াজের পিছু করে, তখন দেখে কুমুদ নিজের রক্তে লুটপাট হয়ে জঙ্গলের ঘাসের উপর পড়ে আছে। কিছু হবে না তোমার, সবকিছু ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। এই কথা বলে সে ব্যক্তি কুমুদকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে কুমুদ যখন একটু সুস্থ বোধ করে, তখন দেখে যে ব্যক্তির সাথে সে হাসপাতালে যাচ্ছে সেই ব্যক্তির শরীরে ইন্ডিয়ান আর্মির স্যুট, যেটা দেখার পর কুমুদ স্বস্তি পায়। বুঝতে পেরে গিয়েছিল সে এখন একদম সুরক্ষিত। কুমুদ সেই অফিসারকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখনই সেই অফিসার কুমুদকে বলে, তোমার নাম কি? আরে তোর রাতে মাঝ আকাশে কি করছিলে? অফিসারের কথা শুনে কুমুদ বলে, অফিসার, আমি একজন নিউজ রিপোর্টার। ইন্ডিয়ান আর্মিদের উপর একটি ডকুমেন্টারি ফিল্ম বানানোর জন্য আমি এখানে এসেছিলাম। আমার গ্রুপ 2 দিন পরে এখানে আসতে চলেছে, কিন্তু আমি আমার ক্যামেরাম্যানকে নিয়ে 2 দিন আগে এখানে এসে পড়েছিলাম, কিন্তু সেও কোনো এক কারণে আমার সাথে আসতে পারেনি। আমি ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। সারপ্রাইজ তো দূরের কথা, এখন হয়তো ফিল্মও বানাতে পারবো না। কুমুদ অফিসারকে নিজের অবস্থা বোঝানোর জন্য এসব কথা বলছিল। তখন হঠাৎ সে অন্ধকারের জঙ্গলে দুটি চমকানো চোখ দেখতে পায়, যেটা তাদেরই পিছু করছিল। কিন্তু কুমুদ তার ব্যাপারে কোনো কিছু ভেবে ওঠার আগেই অফিসার আবার কুমুদকে বলে, সারপ্রাইজ? তাও আবার এই জঙ্গলের ঝোপের মধ্যে? বেশ ডেয়ারিং মেয়ে তো তুমি। তোমার তো রিপোর্টার না, বরং ইন্ডিয়ান আর্মি হওয়া উচিত ছিল। অফিসারের কথা শুনে কুমুদের চেহারাতেও হাসি ফুটে ওঠে। কিন্তু কিছুক্ষণ পরেই সে অশুভ ঘটনার ইঙ্গিত পেয়ে যায়, যেটাকে মনে করে কুমুদ মাথা নিচু করে অফিসারকে শুধু এটাই বলে, অফিসার, যে ক্যামেরাম্যানের কথা আমি আপনাকে বলেছিলাম সে আমার বয়ফ্রেন্ড। আমি নিজে ওকে বিয়ের জন্য প্রপোজ করব। তারপর যদি সে হ্যাঁ বলে দেয়, তাহলে আমি তাকে আমাদের বাচ্চার কথা বলবো। নয়তো দেখি সামনে কি হয়। এখন শুধু আমি দ্রুত ঠিক হতে চাই। কুমুদ অফিসারকে তার অতীত দেখাচ্ছিল। তখনই আবার কুমুদ ওই চোখ দুটো দেখতে পায়, যেটা আস্তে আস্তে বড় হয়ে চলেছিল, যার মানে একদম পরিষ্কার ছিল। ওই চোখ দুটো এখন কুমুদ আর অফিসারের একদম কাছে এসে পড়েছিল। সেই চোখ দুটো এতটাই ভয়ানক ছিল যে সেটাকে দেখার পর কুমুদ নিজের চোখ বন্ধ করে নেয়। তারপর আস্তে আস্তে অফিসারের কানে কানে বলে, অফিসার, মনে হচ্ছে কেউ আমাদের পিছু করছে। ব্যাস, ওর চোখ দুটোই দেখা যাচ্ছে, যেটা বেশ ভয়ানক আর বিপজ্জনক। হয়তো আবার সেই বৃদ্ধ মহিলার ছায়া আমাকে মেরে ফেলবে। নিজের কথা ভেবে একবার আবার কুমুদের চোখ ভেজে যায়, কিন্তু অফিসার কুমুদকে ভরসা দিয়ে বলে, তুমি ভয় পেও না, যতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে আছি আমি তোমার কিচ্ছু হতে দেব না। এই কথা বলে অফিসার আর কুমুদ আবার পুরো জঙ্গলকে খুব ভালোভাবে লক্ষ্য করে দেখতে থাকে, কিন্তু কেউই কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না। কিন্তু যখনই অফিসার আর কুমুদ আবার হাঁটা শুরু করবে, তখনই কুমুদ ভয়ে চিৎকার করে ওঠে। ওই দুটি চোখ এখন অফিসার আর কুমুদের একদম সামনে ছিল, যার এখন পুরো শরীর দেখা যাচ্ছিল। অফিসার কোনো কিছু করে ওঠার আগেই সামনে দাঁড়ানো সেই ব্যক্তি অফিসারের চোখে কিছু একটা ছুঁড়ে মারে, যার ফলে অফিসার এক মুহূর্তের মধ্যে অন্ধ হয়ে যায়। তার চোখ জ্বলতে শুরু করে, সেও যন্ত্রণায় চিৎকার করছিল। আর এই সুযোগ নিয়ে সেই ব্যক্তি কুমুদকে খুব কঠোরভাবে চুল ধরে টেনে হিঁচড়ে খাদের কাছে নিয়ে যায়। কে তুমি? আমি কি ক্ষতি করেছি তোমার? কেন আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছো? কুমুদ সেই ব্যক্তির কাছে মিনতি করে বলছিল, কিন্তু সেই ব্যক্তি কুমুদের একটা কথাও শোনে না, আর তাকে টেনে হিঁচড়ে খাদের কিনারে নিয়ে আসে। কুমুদ এখন সেই ব্যক্তিকে নিজের একদম সামনে দেখছিল, যে তার চেহারায় বেশ ভয়ানক একটা মাস্ক পরেছিল আর তার চোখ চমকাচ্ছিল। সেই ব্যক্তি কুমুদকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দেয় আর কুমুদের গালে হাত বুলিয়ে শুধু এইটুকুই বলে,
গুড বাই মাই লাভ কুমুদ। কুমুদ এই আওয়াজটা খুব ভালোভাবে চিনতে পেরে গিয়েছিল, কিন্তু সে তাকে কোনো কিছু বলে ওঠার আগেই সে মাস্ক পরা ব্যক্তি কুমুদকে খাদের নিচে ফেলে দেয়। কুমুদ একটি চিৎকারের সাথে খাদ থেকে নিচে পড়ে যায়। কুমুদের চিৎকার শুনে সেই ব্যক্তি জোরে জোরে হাসতে শুরু করে। সে হাসতে হাসতে যখনই ফিরে যাচ্ছিল তখনই সে পেছন থেকে এমন কিছু শোনে যা শোনার পর তার সারা শরীর ঠান্ডা হয়ে যায়, তার রক্ত জমে যাচ্ছিল। রোহান, তুমি তুমি আমার সাথে এমন করলে? আরে তুমি তো আমাকে সত্যি ভালোবাসতে, তাই না? তাহলে আমাকে মারতে চাইছো কেন তুমি? রোহান, এখন তো আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। আফসোস, আমি কখনো তোমার মতো খারাপ মানুষকে ভালোবেসেছিলাম। রোহান বুঝতে পেরে গিয়েছিল এই আওয়াজ কুমুদের। সে কাঁপতে কাঁপতে যখন পেছনে ঘুরে তখন দেখে অফিসার খাদ থেকে কুমুদকে উঠিয়ে নিয়ে আসছে, আর তাকে সে রোহানের সামনে দাঁড় করিয়ে দেয়। কুমুদকে একদম সুস্থ স্বাভাবিক দেখে রোহানের শরীর ঠান্ডা হয়ে যায়। রোহান তৎক্ষণাৎ তার মাস্ক খুলে দূরে ফেলে দেয় আর নিজের বন্দুক বের করে কুমুদের দিকে তাক করে দেয়। তোমার মতো হাজারটা মেয়ে রোহানের পেছে ঘুরেছে, আমি কখনো একজনের হয়ে থাকিনি। আর তুমি তো একদম আমার গলায় ঝুলে পড়েছিলে। আমি জানি কুমুদ, তোমার পেটে আমার বাচ্চা বেড়ে উঠছে, তাই আমি ইচ্ছে করেই তোমার গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিলাম, কিন্তু তুমি বেঁচে গেলে। আমি তো তোমার চুল আর কাপড় দিয়ে তোমার উপর কালো জাদু করেছিলাম, কিন্তু তুমি তবুও বেঁচে গেলে। কিন্তু এখন আর না, এখন তুমি মরবে। আমি তোমাকে মেরে ফেলবো, তাও আবার নিজেরই হাতে। রোহান কথা বলে তার উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু একটা গুলিও কুমুদের শরীরকে ছুঁতে পারে না, কারণ অফিসার একদম কুমুদের সামনে দাঁড়িয়ে পড়েছিল। তাই সে সব গুলি অফিসারের শরীরে ঢুকে যায়। আমরা দিনরাত বোর্ডের আশেপাশে ঘুরে বেড়াই, নিজের দেশের জন্য নিজের প্রাণ কুরবান করি, কিন্তু তোমাদের মতো কিছু অমানুষ যারা দেশের ভিতরেই ঘুরছে, তাহলে কিভাবে কেউ শান্তিতে থাকতে পারবে? কথা বলেই অফিসার রোহানকে আবার খাদের নিচে নিয়ে যায়। রোহানের যখন হাজার হাজার ফুট গভীর খাদের নিচে যায় তখন তার রূহ কেঁপে ওঠে। সে বুঝতে পেরে গিয়েছিল যে তার মৃত্যু তার আশেপাশে আছে। কুমুদ, আমাকে বাঁচাও কুমুদ, এই অফিসার আমাকে মেরে ফেলবে। আমি মরতে চাই না, প্লিজ আমাকে বাঁচিয়ে দাও। এক্ষুনি এক্ষুনি আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছি। আমি তোমার সাথেই তোমার বাচ্চার খেয়াল রাখবো। রোহানকে এমন কাতরাতে দেখে কুমুদ তার মুখ ফিরিয়ে নেয় আর রোহানকে শুনিয়ে শুনিয়ে বলে, রোহান, আমার পেটে যে বাচ্চা আছে সেটা আমার, আর ওকে আমি একাই বড় করে তুলবো। তুমি আমার জন্য যা যা করেছো তা আমি কখনো ভুলবো না। আমি চেষ্টা করব তোমার কোনো ছায়া বা কোনো স্মৃতি যেন আমার বাচ্চার উপর না পড়ে। ব্যাস, আজ এখন আর এই সময়ে আমি তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ করছি। তুমি কে? আমি তোমাকে চিনি না। তুমি আমার চোখের সামনে থেকে দূরে যাও। কুমুদের কথা শেষ হতে অফিসার রোহানকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়, যার চিৎকার শুনে কুমুদ বুঝতে পেরে যায় রোহান শেষ। কুমুদ পেছনে ঘুরে তাকায়, তখন সে ওই অফিসারকেও দেখতে পায় না। তারপর ফিল্ম নিয়ে রিসার্চ করার সময় কুমুদ জানতে পারে যেই অফিসার তার প্রাণ বাঁচিয়েছিল তার নাম হরভজন সিং, যে 1986 সালে শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু আজও তার আত্মা দেশের বর্ডারে ঘুরে বেড়ায়। কিছু এমন ঘটনা ঘটতে থাকে যা দেখে তার সাথী আর সিনিয়ররা তাকে জীবিত মনে করে তার সকল সেবা জারি রাখতে হয়। তার বান কার্ড, তার ইউনিফর্ম, তার ডিউটি, তার ছুটি আর তার বেতন সবকিছুই আগের মতোই চলমান রাখা হয়, যেমনটা তার মৃত্যুর আগে থেকেই চলমান ছিল। ডুডু টিভির ছোট একটি প্রচেষ্টায় আমরা সকল শহীদদের ও দেশের সকল আর্মিদের শত শত সালাম জানাই। সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ, জয় ভারত। ঘটনাটি আজ থেকে 4 বছর আগে ঘটেছিল। সেই দিন রাইসগঞ্জ পুলিশ স্টেশনে ইন্সপেক্টর খান ছাড়া আর কেউই ছিল না। বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল।
ভেতরের টেবিলের উপর পায়ের উপর পা তুলে ইন্সপেক্টর খান সিগারেট খাচ্ছিল। আর কয়েক মিনিট পর পরই খুব স্টাইলিশ ভাবে আঙ্গুলের সিগারেটের ছাই সে ট্রেতে ফেলছিল। সেই সব কিছু এতটা নিশ্চিত মনে করছিল যেন এখানে এখন আর কেউই আসবে না। এখন এত প্রবল বৃষ্টিপাতে কেই বা বাইরে আসবে। তখনই ইন্সপেক্টর খানের মোবাইলে একটি কল আসে। আরে জানিমান তুমি, যাক তাহলে এই বৃষ্টি তোমাকে আমার কথা মনে করিয়ে দিল। এখন আবহাওয়া তো বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু এই বুকের জ্বালা পোড়া তো তোমার সাথে দেখা করার পরই মিটবে। যখন ইন্সপেক্টর সাহেব এসব কথা বলছিল তখন পুলিশ স্টেশনের বিদ্যুৎ চলে যায় আর সে কলে বলে, উফ, এই বিদ্যুৎটারও এখনই যেতে হলো। ফোন কাট করে সে যখন তার ফ্ল্যাশ লাইট অন করে ঠিক তখনই দুর্ভাগ্যবশত তার ফোনের ব্যাটারি ডেড হয়ে যায় আর সে অন্ধকারে আস্তে আস্তে বাইরের দিকে যেতে থাকে। দরজার কাছে যেতে তার পায়ের সাথে কোনো একটা জিনিসের সাথে ধাক্কা লাগে, যেন কেউ কিছু একটা রেখে দিয়েছে। ইন্সপেক্টর খান কোনোভাবে বাইরে বেরিয়ে আসে। বাইরে গিয়ে দেখে ট্রান্সফরমারের গ্লাস ভেঙে গেছে আর তা থেকে বিদ্যুৎ বাইরে বেরিয়ে আসছে। ইন্সপেক্টর খান আবার ভেতরে চলে আসে আর একটি মোমবাতি জ্বালিয়ে তার টেবিলের উপর রাখে। তারপর ঠোঁটের উপর একটি সিগারেট রেখে মোমবাতির আগুনের সেটাকে জ্বালায়। তারপর একটা নিয়ে যখনই সে উপরের দিকে তাকায় বিদ্যুৎ চমকায়। সেই আলোতে সে দরজার পাশে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। উপরে সাদা টপ আর নিচে ব্লু জিন্স, আর অন্ধকারের মাঝে বিদ্যুতের আলোয় দেখতে পাওয়া তার কোমর। তাকে দেখার পর ইন্সপেক্টর খান সিগারেটের আগুন নিভিয়ে দাঁড়িয়ে যায়। মেয়েটির পুরো শরীর পানিতে ভিজে গিয়েছিল। সে ইন্সপেক্টরের দিকে এগোতে এগোতে বলে, আমি একটি এফআইআর লিখাতে চাই। ইন্সপেক্টর খান তার নোংরা চোখ দিয়ে তার শরীরের উপর থেকে নিচে দেখে। আরে লিখবো, তার আগে তো একটু কাছে আসুন। তার কথা শুনতে মেয়েটি একটু ঘাবড়ে যায়। তারপর খান তার কথা ঘুরিয়ে বলে, মানে আমি বলতে চেয়েছিলাম কাছে আসো আর এই চেয়ারের উপর বসো। আলো খুব কম, যদি কাছে আসো তাহলে সবকিছু ভালোভাবে দেখা যাবে, একদম পরিষ্কারভাবে। মেয়েটির ভিজে শরীরে এমনভাবে পানি ঝরছিল যেন মুক্তোর মালা। সে এগিয়ে গিয়ে চেয়ারের উপর বসে পড়ে। ইন্সপেক্টর খান আবার সিগারেটে টান দেয়, তারপর ওই মেয়েটার দিকে এগিয়ে যায়। ধোঁয়া ছেড়ে সে মেয়েটির কাঁধের উপর হাত রেখে বলে, বলো কি হয়েছে তোমার সাথে, কার বিরুদ্ধে এফআইআর করতে চাও? ওই মেয়েটা ইন্সপেক্টর খানের ছোঁয়াকে ইগনোর করে বলে, অনেক বড় মানুষ আর এখন আমার জানের দুশ্মন হয়ে উঠেছে, কারণ আমি তার বিরুদ্ধে কমপ্লেন লিখেছিলাম। তারা ওষুধের বদলে ড্রাগের বিজনেস করে। ইন্সপেক্টর খান তার কথা শুনে কিছু একটা ভেবে আবার সিগারেটে টান দেয়। তারপর সেটাকে নিচে ফেলে আর পা দিয়ে পিষতে পিষতে বলে, বড় মানুষের বিরুদ্ধে যাওয়া মানেই বিপদ। তুমি হয়তো সিংহানিয়া সাহেবের ড্রাগ এজেন্সির কথা বলছো। তার বিরুদ্ধে যাওয়ার মতো সাহস এই শহরে কারোরই নেই। ইন্সপেক্টরের মুখে সিংহানিয়ার জন্য সাহেব শুনে মেয়েটি বুঝতে পেরে যায় যে খান তার কোনো সাহায্য করতে পারবে না। তবুও সে বলে, কিন্তু স্যার, আপনি যদি ইমানদারির সাথে ইনভেস্টিগেশন করেন তাহলে ও কারাগারের পেছনে থাকবে। ইমানদারের কথা শুনে খান রেগে যায়। আরে ছাড়ো, এই ইমানদারের কথা 20,000-এর বেতনটাও টাইম মতো আসে না। একটু বেইমানি করলে ওই হাতে হাতে লাখ টাকা পাওয়া যায়। যাই হোক, এখন এটা বলো, তোমার সাহায্য করলে আমি কি পাবো? খানের কথা শুনে মেয়েটি বলে, কিন্তু আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু আমি আপনার জন্য যে কোনো কিছু করতে পারি। আপনি যা চাইবেন আমি তাই করব। মেয়েটির এই কথা শুনে ইন্সপেক্টর খানের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে মনে মনে কিছু একটা ভেবে তার চেয়ারের উপর বসে পড়ে। সে জানতো আজ না হয় কাল সিংহানিয়া এই মেয়েটাকে তার রাস্তা থেকে সরিয়ে দিবে, তাই সে ওই মেয়েটির সুযোগ নেবে। এইসব ভাবতে ভাবতে ইন্সপেক্টর খান আরও একটি সিগারেট জ্বালায়। তারপর রঙিন মেজাজ নিয়ে
ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? লায়লা। মেয়েটির উত্তর শুনে ইন্সপেক্টর খান বলে, বলো লায়লা, আমার জন্য তুমি কি করতে পারবে? স্যারের কথা শুনে মেয়েটি দাঁড়িয়ে যায়। তারপর তার দু হাত টেবিলের উপর রেখে একটু নিচু হয়ে বলে, সেটাই যা আপনি চান। তারপর আপনি ওর বিরুদ্ধে অ্যাকশন নেবেন তো? লায়লা এই কথাটি ইন্সপেক্টর খানের চোখে চোখ রেখে বলে। কিন্তু ইন্সপেক্টর খানের নজর তো অন্য কোথাও ছিল। লায়লা ইন্সপেক্টর খানের কাছে চলে আসে। খানও সিগারেটের শেষ টান নিয়ে সেটাকে নিচে ফেলে দেয়। তারপর লায়লাকে এমনভাবে জড়িয়ে ধরে যেন শত বছর ধরে সে ক্ষুধার্ত। লায়লাও তখন কামুক হয়ে উঠেছিল। তখনই খানের মোবাইলে একজন কল করে। মোবাইলের আওয়াজ শুনে ইন্সপেক্টর খান একদম অবাক হয়ে যায়, কারণ তার মোবাইল তো ডেড হয়ে গিয়েছিল। সে দেখে তাকে সিংহানিয়া কল করেছে। তাই সে লায়লাকে তার চেয়ারের উপর বসায়। তারপর সে কিছুটা দূরে সরে জানালার কাছে চলে যায়, যেন তাদের কথোপকথন লায়লা না শুনতে পায়। হ্যাঁ সিংহানিয়া সাহেব, বলুন কি সেবা করতে পারি আপনার জন্য? খানের কথা শুনে সিংহানিয়া বলে, একটি মেয়েকে গুম করে দিতে হবে। যদি আমি ভুল না করে থাকি তাহলে ওই মেয়েটার নাম হচ্ছে লায়লা। খানের কথা শুনে সিংহানিয়া অবাক হয়ে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ সেই, কিন্তু তুমি এ কথা কিভাবে জানলে? আপনার করা অপরাধের কথা আমি কিভাবে না জেনে থাকতে পারি বলুন সিংহানিয়া সাহেব? কিন্তু আপনি চিন্তা করবেন না, এটি আমার কাছেই আছে। এখন তো আমি ওর যৌবনের রস খাচ্ছি, একদম শেষ করে নেই, বড় গুম করে দেব। খানের কথা শুনে সিংহানিয়া চিৎকার করে বলে, এই তুই লাশকেও কি নিজের বাসনার শিকার বানাবি নাকি? যাই হোক, জলদি লায়লার লাশ গুম কর। আর হ্যাঁ, আমার ছেলের নাম যেন এতে না আসে। সিংহানিয়ার কথা শুনে খানের পায়ের নিচে মাটি সরে যায়। লাশ? কিসের লাশ? লায়লার লাশ। যখন ও দৌড়ে পুলিশ স্টেশনে ঢুকছিল তখন আমার ছেলে পেছন থেকে ওকে গুলি মেরে দিয়েছিল। আমার তো মনে হয় না ও এখনো বেঁচে আছে। এখনো গিয়ে দেখ, দরজার কাছে পড়ে আছে হয়তো। কাজ শেষ হতেই নিজের মূল্য নিতে চলে আসিস, কেমন? সিংহানিয়ার সাথে কথা বলা শেষ করে যখন সে পেছনে ঘুরে তাকায়, তখন দেখে সেখানে লায়লা নেই। এখানে ওখানে দেখার পরেও সে কাউকে দেখতে পায় না। তারপর যখন সে আবার তার ফোন দিয়ে কারোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তখনই মোবাইল আবার ডেড হয়ে যায়। সে রাগে মোবাইলটা আছাড় মারে। তারপর টেবিলের উপর রাখা টেলিফোনের দিকে এগিয়ে যায়, কিন্তু সেই টেলিফোনের লাইনও ডেড হয়ে যায়। এতে তার রাগ এতটাই বেড়ে যায় যে সে টেলিফোন আছাড় মারে। সে বুঝতে পারছিল না যে এখন সে কাউকে কিভাবে ডাকবে আর কি বা করবে। এখন আর কিছু বোঝার প্রয়োজনীয় বা কি ছিল, কারণ সিংহানিয়ার কলই তার জন্য লাস্ট কল ছিল। কিন্তু এখনো তার সিংহানিয়ার কথা বিশ্বাস হচ্ছিল না, কারণ কয়েক মুহূর্ত আগেও তো লায়লা তার বাহুতে ছিল। হঠাৎ পুলিশ স্টেশনের লাইট ফ্ল্যাকচুয়েট হতে শুরু করে। তখনই খান দরজার কাছে কিছু একটা পড়ে থাকতে দেখে, যেটার সাথে তার ধাক্কা লেগেছিল। যখনই সে ওর কাছে যায় তখন দেখে রক্তে রাঙানো একটি মেয়ে সেখানে পড়ে আছে। যখন সে ওটাকে ঘুরায় তখন দেখে সেটা অন্য কারো নয়, বরং লায়লারই লাশ। খান লায়লাকে মরে পড়ে থাকতে দেখে একদম ঠান্ডা হয়ে যায়। তবু না জানি কি দেখার জন্য তার হাত লাশের দিকে এগোয়। তখনই লায়লা শক্ত করে তার হাত ধরে ফেলে আর নিজের চোখ খুলে বলে, এখন তো এফআইআর লিখতে হবে ইন্সপেক্টর খান। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।